মুভির শুরুতেই আমাদেরকে কম্পিউটারের গ্রাফিক্সের মাধ্যমে কিছু 3D দৃশ্যকে দেখানো হয়, যেটা কিনা ছিল মহাভারতের রণক্ষেত্র, যেখানে গৌরব এবং পাণ্ডুদের মাঝে যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এ যুদ্ধে পাণ্ডুরা জয়লাভ করেছিল। এ যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল, তার মাঝে একজন ছিল হচ্ছে গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্যের মৃত্যুতে তার পুত্র যশোদামা অনেক বেশি রাগান্বিত হয়। যশোদামা গৌরবদের হয়ে এই যুদ্ধে যোগদান করেছিল, আর এর জন্য তার সকল রাগ গিয়ে পড়ে হচ্ছে পাণ্ডুদের ওপর। সে রাগান্বিত হয়ে তার সকল শক্তিকে একত্রিত করে এবং অর্জুনের ছেলে অভিমন্যুর ওয়াইফ উত্তরার দিকে তার সকল শক্তিকে নিক্ষেপ করে। উত্তরা একজন গর্ভবতী মহিলা ছিল, আর যার কারণে উত্তরার পেটে থাকা অনাগত সন্তানের মৃত্যু হয়ে যায়। এই জন্য সেখানে সাথে সাথে চলে আসে শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ এসে যশোদামাকে মনে করিয়ে দেয়, তুমি এই মুহূর্তে যে কাজটি করেছো, একে তো সেটা হচ্ছে অন্যায়, দ্বিতীয়ত এটা হচ্ছে একটা যুদ্ধবিরোধী কাজ। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই কথা বলার সাথে সাথে যশোদামা রাগান্বিত হয়ে শ্রীকৃষ্ণের উপরেও চড়াই হতে থাকে। এক পর্যায়ে যশোদামা যখন নিজের ভুলটা বুঝতে পারে, তখন সে শ্রীকৃষ্ণর কাছে ক্ষমা চায় এবং সে তার মৃত্যুদণ্ড চায়। কিন্তু শ্রীকৃষ্ণ তখন বলে, মৃত্যুদণ্ডই হচ্ছে সব থেকে বড় মুক্তি, তাকে সে মৃত্যুদণ্ড দিবে না। আমি তোমাকে অমরত্ব দান করলাম, আজ যেহেতু তুমি আমাকে মারার চেষ্টা করেছো, সেই তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আর এটাই হচ্ছে তোমার পাপের প্রায়শ্চিত্ত। তখন সে বলে, এই যুগ পার হওয়ার পরে আরো 9টি যুগ আসবে। এরপরে আসবে 10তম যুগ, যে যুগের নাম হচ্ছে কলিযুগ। আর কলি নামে একজন রাক্ষস তখন উপস্থিত থাকবে, যে রাক্ষস কিনা আমার পৃথিবীতে আসা নিয়ে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করবে এবং সে আমাকে মারার চেষ্টা করবে। তোমার কাজ হবে আমাকে রক্ষা করা, আর এটাই হচ্ছে তোমার প্রায়শ্চিত্ত, এবং এরপরে তুমি স্বইচ্ছায় তোমার জীবন ত্যাগ করতে পারবে। এই কথা বলে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার আগে যশোদামার কপালে থাকা শিবমণিটি কেউ ছিনিয়ে নিয়ে চলে যায়। আর এই মণিটি নিয়ে যাওয়ার সময় শ্রীকৃষ্ণ যশোদামাকে বলে, যখন তুমি তোমার এই লক্ষ্যের অনেক সন্নিকটে চলে আসবে, তখন এই শিবমণি ঠিকই তোমার কাছে পৌঁছে যাবে, আর তখন তুমি বুঝে নিও যে আমার আসার সময় হয়ে গিয়েছে। এ কথা বলার পরে আমরা দেখতে পাই যশোদামাকে, যে কিনা মানুষের ওপর দিনকে দিন অত্যাচার বাড়তে থাকা এগুলোকে দেখতে থাকে এবং একের পর এক যুগ পার করতে থাকে। এর মাঝে সে নানা ধরনের রোগশোকের সম্মুখীন হয়। সে অপেক্ষা করতে থাকে শ্রীকৃষ্ণ সে অবতারের জন্য। সে এরকম দিন যেতে যেতে অনেক বেশি হতাশ হয়ে পড়ে এবং দুঃখে কষ্টে সে একটা মন্দিরে গিয়ে ধ্যানমগ্ন হয়ে পড়ে, সেই লক্ষ্যের অপেক্ষা করতে থাকে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে 6000 সাল পরের একটা সিন দেখানো হয়, বর্তমান পৃথিবী 1898 সাল, যেখানে আমরা দেখতে পাই পৃথিবীতে একটাও গাছ আর অবশিষ্ট নেই, পানি শূন্য মরুভূমিতে পরিণত হয়েছে পৃথিবী। এবং এখানে আমরা একটা ভাসমান বাসকে দেখতে পাই, যেই বাসের গন্তব্য স্থান ছিল হচ্ছে কাশী। কাশী একমাত্র সিটি এখন পর্যন্ত টিকে আছে, যেখানে কিনা মানুষের অস্তিত্ব বলে কোনো জিনিস এখনো অবশিষ্ট আছে। এরপরে আমরা দেখতে পাই এখানে একটা পিচ্চি অনেক বেশি অসুস্থ, কিন্তু কেউ তাকে একটু পানিও দিচ্ছিল না। এরই মাঝে বৃদ্ধ একজন লোক, যার নাম হচ্ছে রুমি, তাকে একটু পানি দেয়, এবং এখানে রায়া নামক এই পিচ্চিটা এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয় এবং সে এই লোকটির সঙ্গে কথা বলে। এই লোকটি তাকে বলছিল যে পৃথিবীতে এমন একজন আসবে এবং তার আসার সময় প্রায় হয়ে এসেছে, যে কিনা পৃথিবীকে এই সবকিছুর হাত থেকে রক্ষা করবে এবং পৃথিবীকে আবার জীবন ফিরিয়ে দেবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই সবাই যখন কাশী সিটিতে এসে অবস্থান করে, তখন এখানে থাকা কিছু বাউন্টি হান্টার্স, বাউন্টি বর্তমানে আমরা যেমন টাকা দিয়ে সকল কিছু কিনি এবং টাকার মূল্য অনেক বেশি, এখানে সকল কিছু কিনতে গেলে বাউন্টি লাগে। বাউন্টি হচ্ছে এক ধরনের টাকার বদলে কয়েন। এখানে তারা চেক করে যে কোন মেয়েটা বাচ্চা জন্ম দিতে সক্ষম, সেই মেয়েগুলোকে তারা কমপ্লেক্সে পাঠাবে। কমপ্লেক্স হচ্ছে এমন একটা জায়গা যেখানে বর্তমান পৃথিবীতে যেমন ন্যাচারাল খাবার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস, নদী নালা থেকে সকল কিছু দিয়ে ভরপুর, এমন একটা জায়গা যেখানে রাজ করে সুপ্রিম ইয়াস্কিন নামক একজন লোক, এবং তাকেই সবাই মান্য করে চলে। কমপ্লেক্সে থাকতে গেলে মিনিমাম একজন লোকের 1 মিলিয়ন বা 10 লাখ বাউন্টির দরকার। এখানে বাউন্টি হান্টার্সরা যখন এভাবে মেয়েদেরকে নিয়ে যাচ্ছিল, তখন রায়ের পাশে থাকা একটা পিচ্চি এগিয়ে আসে এবং এই বাউন্টি হান্টার্সদেরকে বলে যে আমি একটা মেয়ের সন্তান জানি, তাকে যদি আমি দিয়ে দিই তাহলে কি আমিও 10,000 বাউন্টি পাবো? বাউন্টি হান্টার্সরা হ্যাঁ বলে। তখন সে রায়ের দিকে তাক করতেই রায়া সেখান থেকে পালিয়ে যায় এবং কিছু বাউন্টি তার পিছনে লেগে যায়। আমরা দেখতে পাই রায়া যখন এখান থেকে সরে গিয়েছিল, তখন রুমি রায়াকে নিয়ে একটা টানেলের ভিতরে চলে যায়। রুমি মূলত একজন সিক্রেট এজেন্ট ছিল। সে যেই টিমের হয়ে কাজ করতো সেই টিমের নাম হচ্ছে রেবেল টিম। এখানে আমরা রুমি ছাড়াও রুমির সঙ্গে আরো কিছু রেবেলসদেরকে দেখতে পাই, যারা কিনা একজন গর্ভবতী মাকে এতদিন এই টানেলের ভিতরে লুকিয়ে রেখেছিল।
তারা মূলত এমন একজনের জন্য অপেক্ষা করছে যে কিনা এই সুপ্রিম ইয়াস্কিং নামক এই শয়তানের সঙ্গে যুদ্ধ করবে এবং পৃথিবীকে সকল বিপদাপদ থেকে রক্ষা করবে। আমরা এখানে জানতে পারি রুমি এবং অন্যান্য রেবেলসরা যার আন্ডারে কাজ করে তার নাম হচ্ছে মারিয়াম, এবং তাদের এই টিম থাকে হচ্ছে সাম্বালা নামক একটা জায়গায়। সাম্বালা মূলত ইনভিজিবল একটা সিটি ছিল, যাতে তারা কমপ্লেক্সের এইসব লোকজনদের থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং সেই অলৌকিক বেবিটা যেন এই দুনিয়াতে খুব সহজেই আসতে পারে। এই গর্ভবতী মাকে এনে রুমির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং রুমি তার থলি থেকে একটা পাথরের মতো জিনিস বের করে সেই স্টোনটি এই গর্ভবতী মেয়ের পেটের সামনে ধরে, কিন্তু আমরা দেখতে পাই এই স্টোনের কোনো পরিবর্তন হয় না। রুমি এখানে জানাই তারা যার জন্য অপেক্ষা করছে এই অলৌকিক বেবি যদি এই মেয়ের গর্ভে থাকতো তাহলে এই স্টোনটি জ্বলে উঠতো। এরই মাঝখানে তারা কথা বলছিল, সেখানে কমপ্লেক্স টিমের আর্মিরা চলে আসে এবং তাদের উপরে অ্যাটাক করে দেয়। এখানে এই কমপ্লেক্স টিমের আর্মিরা রুমি এবং সেই গর্ভবতী মেয়েটাকে ধরে নিয়ে যায়। রায়া সহ আরো 2জন রেবেল এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এখানে আমরা প্রথমবারের মতো দেখতে পাই কমপ্লেক্স থেকে একজন উড়ন্ত জাহাজে করে একজন লোক নেমে আসছে। এই লোকটার নাম হলো মানাস, আর সে রুমিকে বলছিল যে সাম্বালা নামক জায়গার ঠিকানাটা তাকে দিয়ে দিতে, কিন্তু রুমি কিছুতেই দিচ্ছিল না। মানাসের অনেক বেশি রাগ হয়। মানাস তখন তার হাতে থাকা মারণাস্ত্র দিয়ে এই মেয়ের উপরে গুলি চালিয়ে দেয় এবং এই মেয়েটি সেখানেই মারা যায়। রুমি তখন মানাসকে বলে যে তার আশা তোমরা কেউ আটকাতে পারবে না, সে আসবে এবং এই পৃথিবীকে রক্ষা করবে। এসব কথা বলছিল, তখন মানাসের আরো রাগ হয় এবং মানাস সবার সামনে রুমিকেও মেরে ফেলে। এদিকে আমরা মানাসকে দেখতে পাই যে কিনা যাওয়ার আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যায় যে বাকি রেবেলরা যারা এদের সঙ্গে ছিল তাদেরকে যারা ধরতে পারে তাদেরকে সে 5000 বাউন্টি দেবে। আর এই কথা শুনে সবাই সেই রেবেলদেরকে ধরার পেছনে লেগে যায়। আগে থেকেই তো তাদের পেছনে আর্মি লেগেছিল। রায়া সহ আরো 2জন রেবেল যারা ছিল তারা দৌড়াতে দৌড়াতে 3জন 3 দিকে চলে যায়। লুক নামের একজন রেবেলকে ধরেই ফেলে এই বান্টি হান্টার্সরা। তখন সেখানে চলে আসে হচ্ছে এই মুভির অন্যতম মেন ক্যারেক্টার প্রভাস, যার এই মুভিতে নাম হচ্ছে ভৈরবা। ভৈরবা এখানে এসে সে তাদেরকে বলে যে এই বাউন্টি আমার, তোমরা এর পিছু ছেড়ে দাও। কিন্তু বাউন্টিরা বলে যে আমরা তো এর পিছু ছাড়বই না, উল্টে তুই যদি আমাদের হাত থেকে ওকে রক্ষা করে নিতে পারিস আমি আরো তোকে আরো 5000 বাউন্টি ফ্রিতে দিয়ে দেব, তাহলে তুই 10,000 বাউন্টি পাবি। এখানে আমরা দেখতে পাই ভৈরবার সাথে থাকা একটা গাড়ি, যে গাড়িটা কিনা রোবোটিক্স একটা গাড়ি ছিল, আর এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে গাড়িতে লাগানো ছোট্ট এই রোবটটা, যে রোবটের নাম হচ্ছে বুজ্জি। এখানে ভৈরবা এবং এই বাউন্টিদের ভিতর সেই রকম তুমুল একটা মারপিট হয়, কিন্তু লাস্ট পর্যন্ত ভৈরবাই জিতে যায়। পরবর্তী সিনে আমাদেরকে আরো এক নতুন মুখকে দেখানো হয়, যার নাম হচ্ছে বানি। বানি এখানে একটা ধনুক খুঁজে পায়, সে এই ধনুকটাকে উঠায় এবং সে এই ধনুকটা দেখে একদম অবাক হয়ে যায়। এরপরে আমাদেরকে এই মুভির অন্যতম মেন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে SUM-80। SUM-80 মূলত সেই মেয়েগুলোর মাঝে ছিল যাদের কেমিক্যাল পূর্ণ বায়োলজিক্যাল বীজ দেওয়ার পরেও এরা কনসিভ করে না। এই কারণে এইসব মেয়েদেরকে রাখা হয়েছে গর্ভবতী ওইসব মেয়েদের দেখভাল করার জন্য যারা কিনা এদের সঙ্গে কনসিভ করেছিল। সে অন্য একটা মেয়ের ক্যাপসুলে এসেছে তাকে খাবার দেওয়ার জন্য, এবং এই মেয়েটার মন খারাপ। এই মেয়েটা আক্ষেপ করে বলে যে আমি যদি কনসিভ না করতাম তাহলে আমাকে এখানে থাকতে হতো না। তখন SUM-80 বলে যে তুমি আক্ষেপ করছো কেন, তুমি আমার অবস্থা দেখো তো, সারাদিনে আমি কত কাজ করি। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি যদি কনসিভ করে যেতাম তাহলে আমাকে হয়তো তোমাদের মতো এভাবে আরামায়েশে থাকতে দিত এবং আমাকেও এভাবে কেউ খাবার দিয়ে যেত। আর বলে রাখা ভালো, সে যে জায়গাতে রয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্সেরই একটা জায়গা, আর এই মেয়েগুলোকে রাখা হয়েছে প্রজেক্ট কে নামক একটা প্রজেক্টের জন্য। তারপরে আবার আমাদেরকে মানাসকে দেখানো হয়, যেখানে মানাসের কাছে এই প্রজেক্ট কে এর বিজ্ঞানীরা এসছে এবং তারা এসে জিজ্ঞেস করে যে আপনার সুপ্রিম ইয়াস্কিং আসলে চাইটা কি। আমরা তো অন্ধকারের তীর ছোড়ার মতো আমাদের গবেষণার কাজটা চালাচ্ছি, আমরা যদি জানতাম যে আমাদেরকে আসলে কোথায় পৌঁছাতে হবে, আমাদের লক্ষ্যটা কি, তাহলে হয়তো এতদিনে আমরা এই প্রজেক্ট কে তে সাকসেস পেয়ে যেতাম। এরই মাঝখানে আমরা দেখতে পাই একটা গর্ভবতী মেয়েকে নিয়ে আসা হয়। এখান থেকে আমরা জানতে পারি মূলত সুপ্রিম ইয়াস্কিন চাই এমন একজন মেয়েকে যার ভ্রূণের বয়স 120 দিন হয়েছে। এখানে তারা যে কেমিক্যাল সিডটা এই মেয়েদের পেটে দিত সেইটার এতই বেশি পাওয়ারফুল ছিল যে এই মেয়েরা 120 দিন তো অনেক দূরের কথা, 100 দিন পর্যন্তই পৌঁছাইতো না। কিন্তু এখন আজকে যে মেয়েটাকে এখানে আনা হয়েছে তার গর্ভের ভ্রূণের বয়স 91 দিন। এখানে তারা তাকে একটা ট্রায়াঙ্গেল শেপ মেশিনের ভিতর ঢুকিয়ে দেয় এবং এই মেশিনের ভিতর কিছু অটো সিস্টেমের পাইপ ছিল যেগুলো কিনা এই মেয়ের পেটে থাকা বেল্টের কাছে আসে এবং সে পেট থেকে
কিছু সিরাম এক্সট্রাক্টকে শোষণ করে নেয়, আর এটি গিয়ে জমা হয় একটা ক্যাপসুল টাইপের জায়গায়। এই প্রসেসটা করতে প্রতিটা মেয়েরই জীবন চলে যায়। আর এখানে তারা এই মেয়েদেরকে একটা টানেলের ভিতরে ফেলে দেয়, যেই টানেলে কিনা প্রজ্বলিত আগুন জ্বলছে, আর এভাবেই হাজারো মেয়ের সমাধি এখানে হয়ে গিয়েছে। এই জিনিসটা দেখে এই সায়েন্টিস্টের অনেক বেশি খারাপ লাগে এবং সে এখানে আবারও মানাসকে বলে যে সুপ্রিমের সঙ্গে কথা বলতে। সে আসলে চায় কি আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমরা মানাসকে দেখতে পাই যে কিনা তার উপরের যে হেড অর্থাৎ বাণীর কাছে আসে। এরপরে আমরা দেখতে পাই মানাস যখন এই বাণীকে সকল কথা বলে, তখন এই বাণী মানাস এবং সেই বিজ্ঞানীকে নিয়ে সুপ্রিম ইয়াস্কিনের কাছে যায়। সুপ্রিম ইয়াস্কিনের কাছে যাওয়ার পরে আমরা প্রথমবারের মতো এখানে সুপ্রিম ইয়াস্কিনকে দেখতে পাই, যার শরীরে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগানো রয়েছে। এবং এখানে বাণী এসে বলে যে তারা সিরাম এক্সট্রাক্ট নিয়ে এসেছে, আর সে এটাও জানায় যে বিজ্ঞানী জানতে চাচ্ছে যে আপনি এই ভ্রূণের এক্সট্রাক্টটা দিয়ে কি করবেন, তাহলে তাদের এই গবেষণায় সাকসেস পেতে একটু সাহায্য হতো। এই কথা বলার পরেই আমরা দেখতে পাই একটা বল তাদের দিকে এগিয়ে আসে এবং সেই সিরাম এক্সট্রাক্টটিকে সুপ্রিম ইয়াস্কিন চাই। আমরা দেখতে পাই এই সুপ্রিম ইয়াস্কিনের বুকে এক জায়গায় ফুটা মতো কিছু একটা রয়েছে, সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। আমার কাছে তো এই সুপ্রিম ইয়াস্কিনকে দেখে একদম বেতালের মতো মনে হয়েছে, বিক্রম বেতালের সেই কার্টুনের বেতাল। সুপ্রিম ইয়াস্কিন এই এক্সট্রাক্টটা তার শরীরে পুশ করার পরেই সে ঠাস করে পানির ভেতরে পড়ে যায়। সকলেই তো অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটু কাহিনী দেখানো হয়, যেখানে এই বিজ্ঞানী চালাকি করে সেই সিরাম এক্সট্রাক্টটাকে চেঞ্জ করে দেয় এবং সেখানে বিষাক্ত কোনো পদার্থ রেখে দিয়েছিল। এখানে সুপ্রিম ইয়াস্কিন সেই বিজ্ঞানীকে এসে গলা চিপে ধরে তার সেই বৃত্তের মাধ্যমে। সে এখানে বলে যে তুমি কি মনে করেছো যে তুমি আমাকে মারতে পারবে? আরে আমি তো মৃত্যু এবং জীবনকে জয়লাভ করে ফেলেছি। সুপ্রিম ইয়াস্কিন বলে যে মানুষ তো নিজেই নিজেদের ধ্বংসকে ডেকে এনেছে, গাছপালাকে কেটে পানিকে দূষিত করে, আর তার ফলেই তারা ভোগ করছে। এসব কথা বলে সে তার চোখ থেকে এক ফোঁটা পানি বের করে এবং সেই বিজ্ঞানীকে খাইয়ে দেয়। বিজ্ঞানী সেখানেই মারা যায়। এর পরের সিনেই আমাদেরকে সুম এইটিকে দেখানো হয়, যে কিনা তার পেটে হাত দিচ্ছিল এবং আমরা এখানে তাকে দেখেই বুঝতে পারি যে সে হচ্ছে গর্ভবতী, আর তার ভ্রূণের বয়স অলরেডি 150 দিন হয়ে গিয়েছে, যেটা কিনা সুপ্রিম ইয়াস্কিনের চাওয়ার থেকেও অনেক বেশি। আর এই জিনিসটা দেখে ফেলে হচ্ছে লিলি। লিলি তখন দেখে একদমই শক খেয়ে যায়। তখন সুম এইটি তাকে অনেক বেশি অনুরোধ করে যেন সে কাউকে এই জিনিসটা না বলে। সুম এইটি তখন তাকে বলে যে কিছুদিন পরেই তো মানুষ তোমার গঠন থেকে বুঝে ফেলবে। তখন সুম এইটি বলে যে কিছুদিন পরে কি হবে আমি তা জানি না, আমি জন্মাবার পরেই তো আমার মা এই দুনিয়া থেকে চলে যায় এবং আমি তার মুখটাও ঠিকঠাক মনে করতে পারি না। তারপরেই আমি বাচ্চা থাকা অবস্থায় আমার বাবা বাউন্টির বিনিময়ে এই কমপ্লেক্সে আমাকে সেল করে দিয়েছিল, এবং এই বাচ্চাটা কিভাবে তার পেটে এসেছে সে নিজেও জানে না। সে এই কথা লিলিকে বলে এবং লিলিকে এ ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে। লিলিও তার কথায় রাজি হয়। এর পরবর্তী সিনে আমাদেরকে ভৈরবাকে দেখানো হয়। সে যেই রেবেলকে ধরে এনেছিল, এই রেবেলের নাম হচ্ছে লুক। লুক যখন তাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে এখানে আসলেন, আপনার জীবনের কাহিনী কি, তখন আমরা দেখতে পাই ভৈরবা তার জীবনের কাহিনী বলে। সে বলে যে কমপ্লেক্স থেকে একজন আর্মি এই দুনিয়াতে কোনো মিশনে এসেছিল এবং তখন সে আমাকে খুঁজে পাই। তখন থেকে এই আর্মিটাই আমাকে মানুষ করে, আমাকে সকল কিছু শেখায়, আমার জীবনের প্রতিটা কিছু আমি তার থেকেই শিখেছি। ভৈরবকে যে আর্মিটা বড় করেছিল তার একটা মাত্র সমস্যাই ছিল, সে হচ্ছে একটু জুয়া বেশি খেলতো। একদিন জুয়াতে হেরে গিয়ে ভৈরবাকেও দাওতে লাগিয়ে দেয়। ভৈরবাকে যখন পুলিশ ধরতে আসে তখন পুলিশ ভৈরবাকে না ধরে নিয়ে এই আর্মিকে ধরে নিয়ে যেতে থাকে, আর তখন তো সে অবাক হয়ে যায়। ভৈরবাই উল্টা তাকে সেল করে দিয়েছে। এই জিনিসটা শুনে এই লোকটা রাগার বদলে আরো বেশি হ্যাপি হয় এবং বলে যে সারা জীবন এভাবেই থেকো তুমি। এসব গল্প বলতে বলতেই এখানে ভৈরবা অনেক লোকের কাছ থেকে বাউন্টি ধার নিয়ে রেখেছিল, সেই লোকগুলো চলে আসে। ভৈরবা মূলত অনেক বেশি অপচয় করত। এখানে একটা মেয়েকে আমাদেরকে দেখানো হয় যার নাম হচ্ছে রক্সি, যার বাড়িতেই কিনা ভৈরবা ভাড়া থাকতো। আর ভৈরবা তার ভাড়ার টাকা অনেক দিন দেয় না, সেজন্য সে তার পাওনা টাকা নিতে আসছে। আর আমরা এখানে তাকে দেখেই বুঝতে পারছিলাম যে রক্সি হচ্ছে ভৈরবাকে অনেক বেশি পছন্দ করে। রক্সির ক্রাশ হচ্ছে ভৈরবা। এখানে মারামারি করতে করতে এক পর্যায়ে রক্সি ভৈরবাকে বলে যে তোর ইচ্ছা না যে তুই কমপ্লেক্সে যাবি? তুই জানিস আমি কমপ্লেক্সে একটা চাকরি পেয়েছি, আর তার জন্য কালকে আমি কমপ্লেক্সে যাব। তখন ভৈরবা এই রক্সিকে অনেক বেশি অনুরোধ করে যেন সে তাকে সঙ্গে করে কমপ্লেক্সে নিয়ে যায় একদিনের জন্য হলেও। রক্সির ওয়ার্ক পারমিট লাগে হচ্ছে 70 দিন, আর ভৈরবাকে সে নিয়ে যেতে পারে মাত্র 60 মিনিটের জন্য।
ভৈরবা যখন এই কমপ্লেক্সে যায় তখন রক্সি তাকে কাজ করতে বলে ভৈরবা কাজ করে না এবং বলে যে আমি কমপ্লেক্সটাকে একটু ঘুরে দেখতে চাই। সে রক্সিকে নিয়ে কমপ্লেক্সের এপাশ থেকে ওপাশে ঘুরে বেড়াতে থাকে। সে তো কমপ্লেক্সকে দেখে একদম হা হয়ে যায়। বর্তমানের পৃথিবীতে যেমন পানি, গাছপালা, ফলমূল কোনো কিছুর অভাব নেই, কমপ্লেক্স মূলত সেরকমই একটা জায়গা। এরপরে সে দেখতে পায় একটা পার্টি চলছে, এটা মূলত বড়লোকদের পার্টি ছিল। আর ভৈরবা সেখানে ঢুকে যায়। ভৈরবা সেখানে গিয়ে নিজের মন মতো মাস্তি করতে থাকে, নাচাগানা করতে থাকে। এক পর্যায়ে ভৈরবাকে কমপ্লেক্সের আর্মিরা ধরে ফেলে এবং তাকে কমপ্লেক্স থেকে বের করে দেয়। অপরদিকে আমাদেরকে আবারও দেখানো হয় হচ্ছে কমপ্লেক্সের সুম এম এইটির সঙ্গে তার বান্ধবী এখানে বিশ্বাসঘাতকতা করে এবং তাকে কমপ্লেক্সের লোকদের কাছে ধরিয়ে দেয়। তখন সুম 80কে নিয়ে যাওয়া হয় সেই মেশিনটার কাছে। সুম 80কে সেই সিরাম এক্সট্রাক্ট মেশিনের ভিতর ঢুকিয়ে দেওয়া হয় এবং অন্যান্য মেয়েদের মতো তার পেট থেকেও এই মেশিনটা যখন সেই সিরামকে বের করতে যায়, মাত্র 1 ফোঁটা সিরাম বের হওয়ার পরে এই মেশিনটা পুরো ড্যামেজ হয়ে যায় এবং চারপাশের মহলই যেন বদলে যেতে থাকে। এদিকে আমাদেরকে বাণীকে দেখানো হয়। বাণীর এখানেও তাণ্ডব চলতে থাকে। বাণীর পাশে থাকা ধনুকটি কেমন যেন করতে থাকে এবং আলো জ্বলতে থাকে। সে যখন গিয়ে সেই ধনুকটিতে হাত দেয় তখন এই ধনুকটার এক ঝটকায় বাণী তো উড়তে উড়তে চলে যায়। আর আমরা এখানে দেখতে পাই সুম 80 তাকে এই মেশিনটা সেই টানেলের ভিতরে ফেলে দেয়। টানেলের ভিতর দিয়ে সে পড়েই যাচ্ছিল। এক পর্যায়ে তার বান্ধবী লিলি তাকে টানেলের মাঝখান থেকে হাত ধরে তুলে নেয় এবং সুম 80 বলে আমি তো ভেবেছিলাম আমি এখানে মারাই যাব। তখন লিলি বলে যে তোমাকে এইখান থেকে বের করার এর থেকে আর কোনো রাস্তা আমার কাছে খোলা ছিল না। এই বলে সে বলে যে আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি কমপ্লেক্স থেকে কিভাবে তুমি বের হতে পারবে এবং বাইরে আমার লোক অপেক্ষা করছে, তারা তোমাকে সেখান থেকে নিয়ে যাবে, সেখানে তুমি অনেক বেশি নিরাপদ থাকবে। এই বলে সে তাকে একটা রাস্তা দেখিয়ে দেয়। অপরদিকে আমাদেরকে সেই রায়া নামক পিচ্চিকে দেখানো হয়, যার পিছনে এখনো কিনা সেই কমপ্লেক্সের আর্মিরা লেগে আছে। আমরা তাকে দেখতে পাই যে সে দৌড়াতে দৌড়াতে মরুভূমিতে থাকা একটা মন্দিরের ভিতর ঢুকে যায় এবং এই মন্দিরের ভেতর ঢোকার পরে তার পিছে পিছে একটা রোবট চলে যায়, তাকে ধরেই ফেলবে। সেই সময় আমরা দেখতে পাই একজন লোককে যে কিনা ধ্যানমগ্ন অবস্থায় বসেছিল তার ঘুম ভেঙে যায়। সে উঠে তার হাতের লাঠিটি দিয়ে এই রোবটটার মাথা একদম উড়িয়ে দেয়। লোকটা একদম 8 ফুটের একজন লোক ছিল। সেই লোকটাকে দেখে রায়া তো একটু ভয় পাচ্ছিল এবং সে এই লোকটাকে অনেক বেশি ধন্যবাদ দেয়। সে এই লোকটার নাম জিজ্ঞেস করলে এই লোকটা তার নাম বলে ইয়াশোদ্ধামা। মনে আছে সেই ইয়াশোদ্ধামার কথা মহাভারতের, যে কিনা এতদিন ধ্যানমগ্ন অবস্থায় ছিল আর আজ রায়া এসে তার ধ্যানকে ভাঙিয়ে দিয়েছে। এদিকে আমরা ভৈরবাকে দেখতে পাই যে কিনা একটা বারে বসে মধুপানীয় পান করছিল। এই সময় একজন লোক জ্যোতিষী সে এসে ভৈরবাকে তার ভবিষ্যৎ বলে, তোমার জন্ম হয়েছে অনেক বড় কিছু করার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে এর জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে, বাধাবিঘ্নর সম্মুখীন হতে হবে। এরপরে আমাদেরকে আবার সুমিতিকে দেখানো হয় যে কিনা সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল এবং তার পায়ে লেগে বার্নার অন হয়ে যায়, যার জন্য চারপাশে আগুন জ্বলতে থাকে। সে এই দিশে বিশে না পেয়ে এই আগুনের ভেতরে হাঁটতে থাকে, কারণ তার পেছনে রোবট লেগে গিয়েছিল। তার শরীরে আগুন লাগলেও তার শরীরে কিছুই হচ্ছিল না। পেছনে থাকা রোবট দুটি সেখানেই ধ্বংস হয়ে যায়। এরই মাঝখানে আমরা ভৈরবাকে দেখতে পাই সে কিছু একটা বলছিল এবং তার হাতের সামনে এসে গোল টাইপের চাটকির মতো কিছু একটা পড়ে এবং সেখানে থাকা মূর্তিটা জ্বলতে থাকে। অপরদিকে আমরা আবার দেখতে পাই ইয়াশোদ্ধামাকে, যে কিনা রায়ার সঙ্গে কথা বলছিল। এক পর্যায়ে ইয়াশোদ্ধামা দেখতে পায় যে রায়ার কাছে থাকা একটা পাথর জ্বলজ্বল করছে। সে যখন রায়ার দিকে এগিয়ে যেতে থাকে এবং এই পাথরটিকে তুলে দেখে তখন সে দেখতে পায় এটাই তো তার শিব পাথর, যেটা কিনা শ্রীকৃষ্ণ তার কাছ থেকে 6000 বছর পূর্বে ছিনিয়ে নিয়েছিল এবং তাকে বলেছিল যখন আমি এই দুনিয়াতে আগমন করব, যখন সময় হয়ে আসবে তখন এই পাথরটি তোমার কাছে আপনা আপনি চলে যাবে। এবং সে এই পাথরটিকে তুলে নিয়ে তার মাথার সেই মধ্যস্থানে বসিয়ে নেয়। আর এতদিনে সে যত সব রোগে জর্জরিত ছিল তার শরীরে সেই সকল ক্ষত এবং সেই সকল রোগ আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এখানে আমরা সুম 80কে দেখতে পাই যে কিনা এই বার্নার থেকে বের হয়ে আসার পর রেবেল টিমের 3জন তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। সুম 80 এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। সুম 80 যেহেতু এতদিন কমপ্লেক্সে ছিল এই জন্য পৃথিবীতে আসার পরে শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এখানে সেই রেবেল টিমের একটা মেয়ে আসে এবং এখানে এসে সে অনেক মজা নিয়ে সুম 80-র সঙ্গে কথা বলতে থাকে। তখন সে তার নাম জিজ্ঞেস করলে সুম 80 বলে যে আমার তো কোনো নাম নেই এবং সে তার হাতে থাকা বারকোডটিকে দেখায়। তখন এই মেয়েটি বলে তোমার কোড তো সুম 80, তাহলে আজ থেকে তোমার নাম সুমিতি রেখে দেই। যদিও এটা একটা পুরনো নাম কিন্তু এই নামটা ভালো। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে বাণীকে দেখানো হয় যে কিনা মানাসকে তার ওইখানে ডেকেছিল। মানাস যখন তার ওইখানে যায় তখন সে মানাসকে এই ধনুকটা দেখায় এবং বলে যে এটা তো সাধারণ কোনো ধনুক না, এইটা তো মহাভারতের সেই ধনুক যেই ধনুক দিয়ে অর্জুন যুদ্ধ করেছিল, আর এই ধনুকের নাম হচ্ছে গান্ডীব।
এই গান্ডিবের কাল রাত থেকে কি যেন হয়েছে, এটি আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দেয়। রোবট দিয়েও এটাকে ধরতে গেলে সেই রোবটটা তখনই নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে সে মানাসকে আরো বলে যে তার আসার সময় হয়ে গিয়েছে, অর্থাৎ এই পৃথিবীকে যে রক্ষা করবে সে আসতে চলেছে। যদি আমরা অলৌকিক বাচ্চার আশা ঠেকাতে না পারি তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আর যদি আমরা সেই বাচ্চার আশা আটকিয়ে দেই তাহলে এই দিন আসার জন্য আরো ৬,০০০ সাল অপেক্ষা করতে হবে এবং ততদিন আমরা পৃথিবীকে শাসন করতে পারবো। অপরদিকে আমরা দেখতে পাই সুমিতিকে যেই এয়ারবাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল তার পেছনে কমপ্লেক্সের আর্মিরা লেগে পড়ে এবং সেই এয়ারবাসটিকে ধরার চেষ্টা করে। আর এইখানে থাকা এই রেবেল মেয়েটি এই লোকজনদেরকে আটকানোর জন্য সে নিজেই বাইরে চলে যায় এবং সুমিতিকে বলে যায়, তুমি কোনো চিন্তা করো না, আমি একটু পরেই ফিরে আসবো। এরপরে সে এই আর্মিদের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং তুমুল একটা অ্যাকশন সিন এখানে আমরা দেখতে পাই। অপরদিকে আমরা দেখতে পাই ইয়াশোধামাকে, যে কিনা মন্দির থেকে বের হয়ে পড়েছে তার লক্ষ্যের জন্য এবং সে এখানে যখন আসে তখন তার সামনাসামনি হচ্ছে ভৈরবার সাথে। ভৈরবা মূলত বাউন্টির জন্য সুমিতিকে ধরতে এসেছিল, কারণ তার তো অনেক দিনের ইচ্ছা সে কমপ্লেক্সে গিয়ে থাকবে। আমরা এখানে দেখতে পাই ইয়াশোধামা এবং ভৈরবার ভিতরে তুমুল একটা ফাইট হচ্ছে। আর তাছাড়া ভৈরবা হচ্ছে অনেক তুখোর একজন লোক, সে মানুষের চোখে ফাঁকি দেয় একজন, সে অনেকগুলো তার অবয়ব সৃষ্টি করে এবং এই ইয়াশোধামাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এরপরে কিছুতেই যখন ভৈরবা এই ইয়াশোধামাকে বাগে আনতে পারছিল না তখন সে তাকে বেঁধে ফেলে। তারপরেও ইয়াশোধামা নিজেকে ছাড়িয়ে উল্টে ভৈরবাকেই ট্রাপে ফেলে দেয় এবং সে এখান থেকে সুমিতিকে নিয়ে যেতে সক্ষম হয়। আমরা এখানে দেখতে পাই রেবেল টিমে সেই সব সদস্যরা সুমিতিকে সাম্বালাতে নিয়ে এসছে। সুমিতি যখন সাম্বালাতে আসে সবাই তো অনেক বেশি খুশি, কিন্তু একজন লোক এগিয়ে আসে এবং বলে যে ওর গর্ভেই যে আমাদের সেই রক্ষাকর্তা রয়েছে তার প্রমাণ কি। এসব কথা বলতে বলতে তখন সেখানে বৃষ্টি শুরু হয়। সাম্বালাতে অনেক দিন বৃষ্টি হয় না, আর এই সিম্বলটি দেখে সবাই মেনে নেয়। এরপরে সবাই নিজেদের মতো করে সুমিতিকে অনেক বেশি দোয়া দিতে থাকে। অপরদিকে আমাদেরকে ভৈরবাকে আবার দেখানো হয়, যে কিনা অনেক বেশি মনমরা, কারণ সে যেহেতু সুমিতিকে আটকাতে পারেনি এজন্য কমপ্লেক্সের লোকরা ভৈরবাকে সারা জীবনের জন্য ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে। সে আর কোনোদিন চাইলেও কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে না। এই কথাটা যখন এইখানে থাকা রেবেল লুক দেখতে পাই সে তখন বলে যে আরে বস, আপনি তো অনেক বড় একজন যোদ্ধা, আপনি হতাশ কেন হচ্ছেন? আপনি চলুন আমাদের টিমে যোগ দিন, আপনি আমার সঙ্গে রেবেল টিমে যোগ দিন এবং আমি আপনাকে আমাদের রেবেল টিমে সে আস্তানাতে নিয়ে যাচ্ছি। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়। যখন ভৈরবাকে এখান থেকে ব্লক করে দেওয়া হচ্ছিল তখন ভৈরবা মানাসের সঙ্গে একটা ডিল করে। সে বলে, আমি যদি কোনোভাবে সেই সুমিতিকে আপনাদের কাছে এনে দিতে পারি তাহলে আমার নামের উপর থেকে ব্লকটিকে তুলে নিতে হবে এবং আমাকে কমপ্লেক্সে থাকতে দিতে হবে, এবং মানাসও তার এই ডিলে অ্যাগ্রি করে। অপরদিকে আমাদেরকে আবার ইয়াশোধামাকে দেখানো হয়, যে কিনা তার লাঠিভর দিয়ে বসেছিল। তখন তার কাছে রায়া আসে এবং এসে বলে, আপনার হাতে এই পুরাতন লাঠি মানায় না, আপনি বরঞ্চ এখান থেকে নতুন একটা লাঠি নেন। তখন ইয়াশোধামা বলে যে এটা কোনো সাধারণ লাঠি না, এটা হচ্ছে সেই লাঠি যেই লাঠির এমনই শক্তি যে কিনা অর্জুনের হাতে থাকা গান্ডীবধারী তীরের বানকেও আটকে দিতে পারে। তারপরে ইয়াশোধামা বলে যে এই লাঠির পাওয়ার তখনই দেখতে পাওয়া যায় যখন এই লাঠিটা আসল লোকের হাতে গিয়ে পড়বে। এখান থেকে সিন কাট করে আবার আমাদেরকে ভৈরবাকে দেখানো হয়, যে কিনা একদম প্রস্তুতি নিচ্ছে সাম্বালাতে আসার জন্য। আমরা দেখতে পাই সাম্বালাতে প্রবেশ করে হচ্ছে ভৈরবা তার সেই বুজ্জি নামক রোবোটিক্স কারটাকে নিয়ে। সে যখন এখানে প্রবেশ করে তাকে যখন লুক নিয়ে ভেতরের দিকে যায় তখন ভৈরবা লুকের দিকে ঘুরে তার গলায় কিছু একটা আটকে দেয় এবং সে বলে যে আমি অনেক বেশি দুঃখিত ব্রাদার। এই বলে সে এগিয়ে যেতে থাকে এবং সে এখানে গিয়ে সুমিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুমিতিকে যখন সে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তার সামনে চলে আসে ইয়াশোধামা এবং ইয়াশোধামা এসে তুমুল একটা ফাইট শুরু করে দেয় ভৈরবার সাথে। এরই মাঝখানে আমরা দেখতে পাই যে কমপ্লেক্সের আর্মিরা এখানে উপস্থিত হয়ে যায় এবং কমপ্লেক্সের আর্মিদের সঙ্গে এখানে রেবেল টিমের আর্মিদের যুদ্ধ শুরু হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই মানাসকে, যে কিনা তার জান নিয়ে এখানে চলে এসেছিল। মানাস যখন এখানে এসে সুমিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন স্বয়ং মারিয়াম এখানে আসে এবং সে তার অস্ত্র দিয়ে মানাসকে কুপঘাত করার চেষ্টা করে। এখানে মানাস এবং মারিয়াম একদিকে লড়াই করছিল, অপরদিকে ভৈরবা এবং ইয়াশোধামা। এক পর্যায়ে মারিয়াম সুমিতিকে বাঁচাতে যায় কিন্তু সুমিতি হাত ফসকে নিচের দিকে পড়ে যেতে যায়। তখন তাকে ইয়াশোধামা এবং ভৈরবা ধরে ফেলে। এখানে আবার ইয়াশোধামা এবং ভৈরবার মাঝে লড়াই লেগে যায়। তখন ভৈরবা একটু নিস্তেজ হয়ে পড়ে আর ইয়াশোধামাকেও মানাস তার গ্যাজেট দিয়ে আটকিয়ে ফেলে। আর মানাস এখানে মারিয়ামের সঙ্গে লড়াই করতে করতে মারিয়ামকে সে শেষ করে দেয় সেখানে। অপরদিকে আমরা দেখতে পাই এরপরে মানাস এগিয়ে আসে হচ্ছে সুমিতির দিকে। সে সুমিতিকে তুলে নিয়ে যেতে থাকে
আমরা এখানে দেখতে পাই সেই লাঠিটা ভৈরবার হাতে লেগে যায়, যে লাঠিটা কিনা সবসময় ইয়াশোদামার হাতে থাকতো। এই লাঠিটা যখন ভৈরবার হাতে পড়ে তখন এই লাঠিতে এক ধরনের আলো জ্বলে ওঠে এবং এই লাঠি আবারও তার পুরনো শক্তিকে ফিরে পায়। আমরা এখানে ভৈরবার অন্য এক রূপ দেখতে পাই। যখন সুমিতিকে মানাস নিয়ে চলে যাচ্ছিল তখন ভৈরবা তার এই লাঠি দিয়ে তীরের গতিতে মানাসের দিকে এগিয়ে যেতে থাকে। মানাস তার সমস্ত শক্তি ভৈরবার ওপরে নিক্ষেপ করে, কিন্তু ভৈরবার কিছুই হয় না। সে তার এই লাঠি নিয়েই এগিয়ে যাচ্ছিল এবং সে গিয়ে মানাসের জানটিকে নষ্ট করে দেয়, ইভেন মানাসকে সে সেখানেই শেষ করে দেয়। এখানে আমরা ইয়াশোধামাকে দেখতে পাই যে কিনা ভৈরবের হাতে এই লাঠিটা তার আবার আগের শক্তি ফিরে পেয়েছে। এই জিনিসটা দেখে পুরাই অবাক। এখানে আমাদেরকে মহাভারতের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ইয়াশোধামাকে তীর নিক্ষেপ করতে যাচ্ছিল অর্জুন। এই সময় সেখানে চলে আসে হচ্ছে কর্ণ। ইয়াশোধামা হচ্ছে কর্ণের গুরুর ছেলে ছিল। কর্ণ অর্জুনের নিক্ষেপকৃত বাণকে তার তীর দিয়ে আটকিয়ে দেয়। এই দিন সে ইয়াশোধামার জীবন বাঁচিয়ে দিয়েছিল। এরপরে সে ইয়াশোধামার পাশে এসে বলে, ইয়াশোধামা আমি কি অনেক বেশি দেরি করে ফেলেছি? ইয়াশোধামা তখন বলে যে না, আপনি একটুও লেট করেননি, আপনি একদম পারফেক্ট টাইমে এসেছেন। এরপরে আমরা দেখতে পাই অর্জুন এবং কর্ণ একে অপরের সঙ্গে সামনাসামনি লড়াই করছে। এক পর্যায়ে অর্জুন যখন তার বাণ ছুড়ে তখন ইয়াশোধামা হাত দিয়ে সেই বাণটিকে আটকিয়ে দেয়, যার ফলে কর্ণের রথ 10 কদম পিছিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই কর্ণ যখন তার তীর ছোড়ে তখন সেই বাণ এসে অর্জুনের রথে লাগে এবং অর্জুনের রথ 2 ফুট সরে যায়। যখন অর্জুনের রথ 2 ফুট সরে যায় তখন অর্জুন তার রথের রথী শ্রীকৃষ্ণকে বলে, দেখেছো কেশবা, আমি যখন ওকে আমার বাণটি মেরেছি তখন ওর রথ 10 ফুট দূরে সরে গিয়েছে, আর ও যখন ওর বাণটি মারলো আমার রথ মাত্র 2 ফুট সরেছে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, তোমার রথ সৃষ্টি করেছে স্বয়ং অগ্নিদেব এবং তোমার সিম্বল বহন করছে হচ্ছে হনুমান। আর ত্রিলোকের যে ত্রাণকর্তা অর্থাৎ শ্রীকৃষ্ণ, সে নিজে তোমার রথের রথী। তোমার হাতে এত শক্তিশালী গান্ডীব থাকার পরেও তোমার রথ 2 ফুট সরে গিয়েছে। তাহলে ভাবো যে তোমার সামনে কত বড় একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে বীর যোদ্ধা কর্ণ। তার হাতে রয়েছে বিজয় তীর এবং তার চোখে রয়েছে সূর্যর তেজ, কারণ সে সূর্যপুত্র কর্ণ। এরপরে আমাদেরকে আবার বর্তমান অবস্থানে দেখানো হয়, যেখানে আমরা ইয়াশোধামাকে দেখতে পাই সে ভৈরবার চোখের দিকে কর্ণর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। এখানে ভৈরবা মানাসকে মেরে যখন সুমিতিকে কোলে করে নিয়ে নেমে আসছিল তার যান থেকে, তখনই পাশ থেকে সেই রোবোটিক্স কার বুজ্জি ডেকে ওঠে ভৈরবা। আর ভৈরবাকে ভৈরবা বলে ডাকতেই ভৈরবার আবার আগের স্মৃতি ফিরে আসে এবং ভৈরবা তার আবার বর্তমান অবস্থানে চলে আসে। ভৈরবা আবারও লোভী হয়ে যায় এবং বাউন্টির লোভে সে তার সেই রোবোটিক্স কারে সুমিতিকে তুলে নেয় এবং বলে যে এবার তো বাউন্টি আমারই হবে। এই বলে সে যখন তার কান নিয়ে চলে যাচ্ছিল তখন পিছন থেকে ইয়াশোধামা উঠে দাঁড়িয়ে পড়ে এবং ইয়াশোধামা তার সেই যানটিকে ধরে নেয় এবং বলে যে বন্ধু তুমি একবার আমার কথাটা শোনো, বন্ধু মাকে নিয়ে যেও না, দাঁড়াও বন্ধু আমার কথা শোনো। তখন বুঝি বলে যে তুমি আর দাঁড়িও না, তার কথা শোনার তোমার দরকার নেই, চলো ভৈরবা। এরপরে ভৈরবার সকল ফোর্স লাগিয়ে তার সেই রোবোটিক যানটি নিয়ে এখান থেকে বের হয়ে যায়। অপরদিকে আমরা এখানে বাণীকে দেখতে পাই যে কিনা সেই 1 ফোঁটা সিরাম এক্সট্রাক্টকে নিয়ে আসে হচ্ছে সুপ্রিম ইয়াস্কিনের কাছে। সে এই সিরামটা সুপ্রিম ইয়াস্কিনকে দেয় এবং সুপ্রিম ইয়াস্কিন যখন তার শরীরে এটিকে পুশ করে আমরা দেখতে পাই বেতালের মতো সুপ্রিম ইয়াস্কিনের শরীর একদম ফুলে ফেপে টসটসা আলুর মতো হয়ে যায়। সুপ্রিম ইয়াস্কিন অনেক বেশি আরো পাওয়ারফুল হয়ে ঘুরে তাকায় এবং তার সামনেই রাখা ছিল সেই অর্জুনের গান্ডীব। সে এক হাত দিয়েই সেই গান্ডীবকে তুলে ফেলে এবং সে এখানে বলে আমি নিজেই যাব সুমিতিকে আনতে। আমরা এখানে লাস্টের দিকে দেখি রায়া এখানে ইয়াশোধামার কাছে আসে এবং ইয়াশোধামার কাছে এসে বলে যে তুমি ওই লোকটাকে বন্ধু বন্ধু বলে ডাকছিলে কেন? তখন আমরা দেখতে পাই এখানে ইয়াশোধামা বলে আমার বন্ধু বীর কর্ণ, যার কথা আমি তোমাকে বলেছিলাম, এই সেই বীর যোদ্ধা কর্ণ। আর এখানে আমাদেরকে মহাভারতের কর্ণকে দেখানো হয় যে কিনা একদম দেখতে ভৈরবার মতো। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। প্রভাসের বাহুবলী মুভির মতো এই মুভিতেও অনেকগুলো রহস্য রাখা হয়েছে যেগুলো কিনা এখনো বোঝা যাচ্ছে না। আশা করা যাচ্ছে এই মুভির সেকেন্ড পার্ট অনেক দ্রুত আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।